ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্ট্রোক করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দৌলতিয়া পদ্মার ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবে সেখানে প্রায় 40 থেকে তার ঊর্ধ্বে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে। তবে সেখান থেকে জীবিত উদ্ধার 7 থেকে 11 জন হলেও তাদের অনেকেই বলছেন যে এটা ড্রাইভারের ভুল একটি সিদ্ধান্তের কারণেই এতগুলো মানুষের প্রাণ সেখানে ঝরে গেল। আসলে মূলত বাসটি কি কন্ট্রোল হারিয়েই খাদে পড়েছে নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? আসুন আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত সরাসরি বর্তমান লাইভ আপডেট জানবো। রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বহু মানুষ আছে তো বাসের ভিতর। বুধবার বিকেল 5:15 দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে ফেরির অপেক্ষায় দাঁড়িয়েছিল ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস। সে সময় একটি ফেরি এসে পল্টুনে ধাক্কা দিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলতে শুরু করে বাস। পল্টুন থেকে পড়ে যায় পদ্মা নদীতে। এরপর মুহূর্তেই তলিয়ে যায় যাত্রী বোঝাই বাসটি। চলে যায় পল্টুনের নিচে পানির 90 ফুট গভীরে। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহ এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন ঘাটে উপস্থিত জনতা। এদিকে কিছুক্ষণের মধ্যে ডুবন্ত বাস থেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন 10 থেকে 11 জন যাত্রী। প্রাথমিকভাবে উদ্ধার শুরু করেন স্থানীয়রা। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যার পর থেকে তীব্র ঝড় বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয় ডুবুরি দলকে। পরে অভিযানে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। একটা ফেরি গেল, ওই ফেরি পুরোপুরি লোড হওয়ার কারণে বাসটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল, মোটামুটি 10-15 মিনিট পরে আর কি একটা ফেরি আসলো, 3-4টা গাড়ি আনলোড করছে। তো আনলোড করার পরে আমি আবার ফেরির পাশে আর কি দাঁড়ানো ছিলাম। তো দেখলাম যে হঠাৎ করে বাস মানে কন্ট্রোলের বাইরে গিয়ে এখানে পল্টনের কাছে দিকে চলে আসতেছে। পরে আমি ভাবলাম যে বাসের কাছাকাছি যাব কিনা। তো পরবর্তীতে দেখি যে বাসের সামনের চাকা মোটামুটি পানির উপরে, তো পিছনের চাকা উপরে উঠে গেছে আর সামনের চাকা নিচে। পরে বাস কি করলো যে লম্বালম্বি থেকে এইভাবে ঘুরে নিচে পড়ে গেল। 6 ঘন্টারও বেশি সময় রুদ্ধশ্বাস চেষ্টার পর রাত 12:30টার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনা হয়। সে সময় বাসের ভেতর থেকে একে একে বের করা হয় 14টি মরদেহ। এদিকে দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। যারা আপনজনকে খুঁজে পাননি তারা অপেক্ষা করেন নদীর পাড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব মিলিয়ে 23 জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও 3 জনের সন্ধান মেলে। সব মিলিয়ে 11 জন নারী, 7 জন পুরুষ ও 8 জন শিশুর মরদেহ পাওয়া গেছে। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়, যাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্ট্রোক করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি না, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পারে এখন আপনার আমাদের যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যাওয়া পড়লে পারে। তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের দাচ্ছি বাজারে আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার ভাগ্নি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি ওইখানে আমি যখন বাসের মধ্যে পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে।
তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে হচ্ছে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে হচ্ছে আপনার আরও আমার হচ্ছে দুইজন আছে, একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় হচ্ছে বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর হচ্ছে আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। এই হচ্ছে কাহিনী। আমি তারপর হচ্ছে ওঠার পরে আমার গায়ে সাদা একটা শার্ট ছিল, প্রিন্টের সাদা শার্ট। আমি ওইখানে পল্টনের উপরে ওঠার পরে আমি প্রায় ওইখানে আধা ঘন্টা শুয়ে থাকার পরে ওইখান থেকে আমি জামতলা পর্যন্ত আর কি একাই আসি গাড়িতে। তখন আমার চেঞ্জ ছিল এখানে। তারপর হচ্ছে আমার ছোট ভাইরা জামতলা ওরা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। একটা প্রশ্ন, ড্রাইভারের লাশ পাওয়া গেছে, ড্রাইভার হচ্ছিল আপনার, ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। ড্রাইভার তখন গাড়িতে না, ড্রাইভার তখন ছিল পানির মানে চায়ের দোকানে, চায়ের দোকানে ছিল। হ্যাঁ, ড্রাইভার হচ্ছিল তখন চায়ের দোকানে ছিল। আমি যতটুকু শুনছি বা আমি ওইখানে দেখে আসছি, উনি ওইখানে চায়ের দোকানে স্টক করে মারা গেছে ড্রাইভার। মানে উনি তো গাড়ি টান দেয়নি, গাড়ি টান দিছে হেল্পার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার হচ্ছে স্টক, মানে ওইটা দেখে ওই সিনটা দেখার পরে ড্রাইভার নিজে স্টক করে মারা গেছে। আচ্ছা, আর ওই মানে আপনি তো গাড়িতে ছিলেন, জি জি। যে হেল্পার ছিল, হ্যাঁ, সে কি মানে বাঁচতে পেরেছিল কিনা বা লাভটা পেল? আমি হেল্পারের সম্বন্ধে আমি কোনো কিছু শিওর মানে বলতে পারবো না যে আসলে কে বাঁচছে বা জীবিত উদ্ধার হয়েছে না মারা গেছে, শিওর আমি বলতে পারবো না। কতজন যাত্রী ছিল ওইখানে নারী? যাত্রী হচ্ছে আপনার 40 সিটের গাড়ি, পুরো গাড়িটাই ফ্লাপ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পদ্মার আকাশে বাতাসে এখন যেন কান্নার হাওয়া বইছে। এদিকে স্বজন হারানোর কান্নায় সেখানে ভেঙে পড়েছে হাজার হাজার দর্শনার্থী মানুষগুলো। পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে শুধুমাত্র এই পদ্মার বাস, এই ট্র্যাজেডি। আসুন আমরা সর্বশেষ আরও বিস্তারিত তথ্য জানবো সেখানকার। মোট এ পর্যন্ত কিন্তু 18টি লাশ পেয়েছে এবং 13টি হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে মহিলা এবং 5টি হচ্ছে পুরুষ। এবং আমাদের উদ্ধার কার্যক্রম প্লাস সার্বিক কার্যক্রম আমি মনে করি যে যতটুকু দরকার ছিল, কোথাও আমাদের কোনো ঘাটতি ছিল না। আপনাদের সামনে কিন্তু আমি বিনা ময়না তদন্তে দাফনের জন্য একটি আমি স্বাক্ষর করে দিলাম। এবং এর আগেও কিন্তু গোয়ালন্দে আমাদের দুটো লাশ যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম, একদম প্রথমে ডুবুরিরা যেটা পেয়েছিল, সেখান থেকে সে দুটো লাশও বিনা ময়না তদন্তে দাফনের জন্য আমি অনুমতি দিয়েছি। সর্বশেষ আমার সাথে 10-15 মিনিট আগে কথা হয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলমান। যেহেতু আমরা মোট 16 জন আপনার এখানে আমরা নিয়ে এসেছিলাম, 2 জন গোয়ালন্দ সহ। সে সময় পর্যন্ত সেটা কিন্তু আমরা বাস থেকে যেগুলো আমরা পেয়েছি, আমরা চলে আসার পরও ডুবুরি দল কিন্তু আরো দুটো পেয়েছে। মোট এ পর্যন্ত কিন্তু 18টি লাশ পেয়েছে এবং 13টি হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে মহিলা এবং 5টি হচ্ছে পুরুষ। এবং আমাদের উদ্ধার কার্যক্রম প্লাস সার্বিক কার্যক্রম আমি মনে করি যে যতটুকু দরকার ছিল, কোথাও আমাদের কোনো ঘাটতি ছিল না। যারা স্বজনরা অনেকে দেখলাম এখানে আসছে, সবাই কি আসলে বুঝে পেয়েছে কিনা বা এই ব্যাপারগুলো আসলে কতটুকু? আমরা আসলে যেটা হয়েছে যে আপনাদের সামনে কিন্তু আমি বিনা ময়না তদন্তে দাফনের জন্য একটি আমি স্বাক্ষর করে দিলাম। এবং এর আগেও কিন্তু গোয়ালন্দে আমাদের দুটো লাশ যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম, একদম প্রথমে ডুবুরিরা যেটা পেয়েছিল, সেখান থেকে সে দুটো লাশও বিনা ময়না তদন্তে দাফনের জন্য আমি অনুমতি দিয়েছি আমার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, এখনো দিলাম। এবং হচ্ছে যে আমরা দেখলাম যে আরো কিছু আত্মীয় স্বজন আসছে। আপনারা জানেন যে আমাদের আইনগত প্রক্রিয়ায় তাদের নিকট আত্মীয় তারা হচ্ছে যে সেটি শনাক্ত করতে হয় যে সেটি তার আত্মীয়ের লাশ, এবং তার পক্ষ থেকে সেটি যে তাদের পক্ষ থেকে এটি আবেদন আমাদের কাছে করতে হয়, কারণ এটি প্রসেসিংটা আপনারা বুঝেন যে আইনগত একটি বিষয় আছে। আমরা কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের মতো আমরা দেখেন যে এই মোমেন্টে আমরা কিন্তু এই যে আরশি শয্যা বিশিষ্ট যে হসপিটালটি, সেখানে আমরা আছি। রাত কিন্তু 2টা থেকে 2:30, আমরা কিন্তু সেই বিকেল থেকে স্পটে ছিলাম এতক্ষণ। এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সংসদ সদস্য রাজবাড়ী 2, আমাদের তত্ত্বাবধায়ক আমরা সবাই
আছি এবং আমাদের রেজিস্টারে এখানে এন্ট্রি করা হচ্ছে। নৌ পুলিশের লোকজন তাদের যে সুরতহাল যে রিপোর্টটি সেটি করছে, আমরা জেলা প্রশাসন ওয়ান স্টপ সার্ভিসের মতো দিচ্ছি এবং আমরা এখানে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত স্বজনরা আসবে। কিন্তু আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে তারা শনাক্ত করার সাপেক্ষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আমরা যে ব্যবস্থা আমরা নিচ্ছি। একই সাথে আমরা রেজিস্টারে যে এন্ট্রিগুলো পাচ্ছি যেই উপজেলার, আমরা কিন্তু আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার এবং যেটা কুষ্টিয়া জেলা সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মৃতদের জন্য যে সর্বোচ্চ পরিমাণ যে আর্থিক সাহায্যটি দেওয়া যায় সেটি আমরা যেন কালকের মধ্যে তাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি। এছাড়াও যারা ইনজিউর তাদেরকে আমরা কিন্তু 5 থেকে 15,000 টাকা পর্যন্ত একটা প্রাথমিক সাহায্য আমরা দিতে পারি, আর মৃতদের ক্ষেত্রে 25,000 পর্যন্ত আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়াও আমরা এই যে পরিবহনটি যে বাসটি আপনারা জানেন যে কুষ্টিয়ার যে খোকসা এবং আরেকটি উপজেলা আছে, খোকসার পরবর্তী যে উপজেলা, আর এদিকে পাংশা আমাদের কালুখালী এবং রাজবাড়ী সদর টাচ করেছে। আমরা কিন্তু এই 5টি উপজেলার ইউনোদেরকে বলে রেখেছি যে সেই কাউন্টারগুলিতে তাদের সাথে যোগাযোগ করে তাদের আত্মীয়স্বজনদেরকে ট্রেস করা যায় কিনা বা তাদের নিকটাত্মীয় পাওয়া যায় কিনা। আমাদের পক্ষ থেকে আমরা আমরা কিন্তু একটি আমাদের কন্ট্রোল রুম করেছি আমাদের জেলা প্রশাসনের, সেই নাম্বারটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যাপকভাবে দিয়ে রেখেছি। আপনারা জেনেছেন যে ডুবুরিদের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।